বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে অনুষ্ঠানটি নিয়ে আসতে যাচ্ছি সেটি একটি ভিন্ন রকমের অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান আমি এর আগে কখনো করিওনি এবং আমার সাংবাদিকতার জীবনে আমি কখনো এ ধরনের কাজ করব না, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। সাংবাদিকরা সাধারণত তাদেরকে যারা তথ্য দেন সেই তথ্যের যিনি যোগানদাতা তার পরিচয় নাম সব সময় আমরা গোপন রাখবার চেষ্টা করি। সেটা আমাদের জীবন গেলেও তাকে কেউ বিপদে ফেলুক সেটা আমরা কখনোই চাই না, কিন্তু আজকে একজন তথ্যদাতার পরিচয় আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। তিনি হচ্ছেন অখিল পোদ্দার। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অখিল পোদ্দার আমাকে তথ্যগুলো দিল, কিন্তু আমি কেন অখিল পোদ্দারের বিরুদ্ধে আবার এখন এই অনুষ্ঠানটি করছি? এর কারণ হচ্ছে অখিল পোদ্দার আমাকে তথ্য দিয়েছেন, আমি তার গোপনীয়তা বজায় রেখেছি, এটা আমার দায়িত্ব। কিন্তু অফিসে সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত যখন যাকে অখিল পোদ্দারের ভালো না লেগেছে, অফিসে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে গিয়ে তিনি বলেছেন যে এর সাথে ইলিয়াসের যোগাযোগ আছে, এর সাথে ইলিয়াসের যোগাযোগ আছে, এইভাবে তাদেরকে চাকরিচ্যুতি ঘটিয়েছে এবং এখনও পর্যন্ত তার সেই ষড়যন্ত্র চলমান আছে। যে কারণে আমার মনে হলো যে অখিল পোদ্দারকে এখনই সামনে নিয়ে আসা উচিত। এই অখিল পোদ্দার এমন একজন মানুষ যিনি যেদিন আব্দুস সালাম গ্রেফতার হন তার পরদিন থেকে তিনি আব্দুস সালামের ঘোর বিরোধিতা করতে থাকেন। আব্দুস সালাম প্রতি রবিবার আমাদের রিপোর্টারদের একটি মিটিং হতো, সেই মিটিংয়ের মাঝে মধ্যে আব্দুস সালাম নিজে উপস্থিত থাকতেন, কিন্তু কখনো আব্দুস সালাম কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে তিনি নিউজ করতে বলেননি। তিনি শুধু বলতেন যে স্পেশাল নিউজ করতে হবে, স্পেশাল মাঠদাঙ্গা সব নিউজ করতে হবে, এগুলো হচ্ছে তিনার একটা কমন ডায়লগ ছিল, কিন্তু কখনো কোনো রাজনৈতিক দলের বা কোনো এইসব নিউজ কখনই তিনি করতে বলেননি। তো ওই অনুষ্ঠানের মধ্যে একটি মিটিংয়ের মধ্যে অখিল পোদ্দারকে নিয়ে চেয়ারম্যান স্যার বলছেন যে অখিল পোদ্দার ডিজিএফআইতে গিয়েছিলেন এবং ডিজিএফআইতে কোন কোন রুমে গিয়েছেন, কার সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, সেই সিডি তখন চেয়ারম্যান স্যারের হাতে। কারণ চেয়ারম্যান স্যারের তখন খুব ঘনিষ্ঠ একজন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। অখিল পোদ্দারকে বলা হলো যে তোমাকে আমি এইবারের মতো মাফ করলাম, তুমি ডিজিএফআইতে গিয়ে বলেছো যে আমি হচ্ছে জামায়াত শিবির করি, তুমি এই অভিযোগ করার পরেও আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এরপরে যদি এই ধরনের ভুল করো তাহলে মাফ করা হবে না। এটা পৃথিবীর কেউই মাফ করবে না। তারপরে আব্দুস সালাম তাকে মাফ করেছে, কিন্তু আব্দুস সালাম দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন। যেদিন আব্দুস সালাম জেলে গেলেন সেদিন বিকেলে আমাকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন, তুই জামাত করিস, তুই শিবির করিস, তোকে তুলে নিয়ে আসবো, তোর চেয়ারম্যান জেলে গিয়েছে, তোকে খেয়ে ফেলবো, এইসব ফোন করছে। আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছে যে আমার একুশে টেলিভিশনের সাংবাদিকতায় আমি জীবনে কোনো দিন কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করিনি। আমার অনেক নিউজ আছে যেটা কিনা বিএনপির নেতাদের বিরুদ্ধে, অনেক প্রোগ্রাম আছে পুলিশের বিরুদ্ধে, আমার সব কিছুই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে নিউজ। সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে যাওয়ার সুযোগই নেই। তারপরেও তারা আমাকে এমনভাবে গালাগালি করছে যেন আমি একেবারে জামাত শিবিরের পক্ষেই একুশে টেলিভিশনে কাজ করেছি। আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন, একটা নিউজ আমাকে দেখাবেন যেখানে আমার রাজনৈতিক কোনো মতাদর্শ প্রকাশ পায় এই ধরনের একটি নিউজ আছে কিনা। তারপরেও সেটা করেছে। 2014 সালের মার্চ এপ্রিল এই 2 মাসের দুটা রসিদ আমি শিবিরকে দিয়েছি, 1 লাখ টাকা করে 2 লাখ টাকার চাঁদার রসিদ এই অখিল পোদ্দার ডিবির একজন সাব ইন্সপেক্টরের কাছে দিয়ে এসেছেন। সেই সাব ইন্সপেক্টর আবার আমাকে ফোন করে বলেছেন যে আপনার ওস্তাদ তো এই জিনিস দিয়ে গেল, তারপরেও কিছু বলি নাই অখিল পোদ্দার। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি 15 মিনিটসের দ্বিতীয় যে পর্বটি ছিল সেটা একুশে টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক সিইও জনাব মঞ্জুরুল হাসান বুলবুল তিনাকে নিয়ে করেছিলাম। সে অফিসেরই একজন সংবাদকর্মী মিনালা দিবা তাকে যৌন হয়রানি করার অপরাধে আমার সেই সংবাদ পরিবেশনের পর মঞ্জুরুল হাসান বুলবুল সহ 12 জনের চাকরিচ্যুতি ঘটে। সেখানে এম সেকান্দার নামে একজন সাংবাদিক ছিল, সেই সাংবাদিক দীর্ঘদিন জেলও খেটেছেন। তো সেই সংবাদটি করার পর অনেকের মনে একটি ধারণা হয়েছে, যেমন এম সেকান্দার সহ আরও যাদের চাকরি গেছে তাদের সবারই ধারণা হয়েছে তারা হচ্ছে আমার শত্রু। আসলে ব্যক্তিগতভাবে তারা আমার কোনো শত্রু না। যেই মিনালা দিবাকে নিয়ে ঘটনা, সেই মিনালা দিবা যৌন হয়রানির অভিযোগ করেছে, সেটা যার বিরুদ্ধেই করতো আমি তার বিরুদ্ধেই সেই পর্বটি করতাম।
এখানে মঞ্জুর হাসান বুলবুলকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, তার সাথে আমার জীবনে কখনো কোনো শত্রুতাও হয়নি, কথাও হয়নি। এম সেকান্দার, তাকে আমি জীবনে কখনো দেখিও নাই, তিনাকে আমি চিনিও না। কিন্তু যে বিষয়গুলো, যে তথ্যগুলো এসেছে সেটা নিয়ে আমি সংবাদ পরিবেশন করেছিলাম এবং তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে অফিস থেকে কেউ কেউ আমাকে এই তথ্যগুলো দিয়েছে। এখন সেই তথ্যগুলো কারা দিয়েছে সেটা নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে অফিসে, কিন্তু কেউ আজও পর্যন্ত জানতে পারেনি। মূল কথা হচ্ছে আমাকে সেই সবগুলো তথ্য দিয়েছিলেন অখিল পোদ্দার। আমি আমার অনুষ্ঠানে একেবারে সেই ফোন রেকর্ড থেকে শুরু করে সব তথ্য আজকে আপনাদেরকে দেব। অখিল পোদ্দার আমাকে প্রথম 2019 সালের জানুয়ারিতে টেক্সট করেন। তো আমি খুব আশ্চর্য হয়েছি যে অখিল পোদ্দার আমাকে টেক্সট করছে, কারণ কি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, কারণ সে কারণ ছাড়া কোনো কাজ করে না। যে কারণে আমি তার সব কথা, কনভারসেশন সব কিছু রেকর্ড করে রেখেছি। এখন সে আমাকে বলছে যে অফিসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে আমার সাথে কথা বলতে চায়। সেটা হচ্ছে বুলবুল, সেকান্দার, তাপসী, রাবেয়া, তাদেরকে নিয়ে। তো সেই প্রথম যে কনভারসেশনটা হয়েছিল সেটা শুনে আসি, চলুন। তো এখানে নষ্টটা করছে একদম সেকেন্দার আর তাপসী, এই দুইটা লোক মিলে হচ্ছে পুরো অফিসটা নষ্ট করে ফেলছে। আচ্ছা আচ্ছা। একটা ভদ্রলোক মানুষ, বুলবুল ভাই আমাদের সাংবাদিক নেতা, আমি চাই না যে তার মান সম্মান ক্ষতি হোক। উনি হয়তো ভুল করেছেন, কারোর চোখে আপনারা মাফ করে দেন, ঠিক আছে? তো আপনারা শুনলেন তার আইডি থেকে তিনি বলছেন যে সেকান্দার এবং তাপসী এই দুজন হচ্ছে পুরো অফিসটাকে শেষ করেছেন, বুলবুল ভালো মানুষ, তাকে যেন বাঁচিয়ে দেওয়া হয়। তারপরই তিনি তার স্ত্রীর আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো যেহেতু আননোন, সে কারণে আমি সেই আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি। সেখানে দেখলাম তিনি টেক্সট করছেন এবং পরপর 2টা ভয়েস টেক্সট পাঠিয়েছেন আমাকে। হ্যালো, আপনি দেখেন তো এটা টের পান কিনা, তাহলে এইটাতে একটু অ্যাড করে নেন এই এসএমএসটা বা এই নাম্বার থেকে, ঠিক আছে? ইলিয়াস, এই নাম্বারটা থেকে যদি কথা বলা যায় বা এই হয় একটু ভালো আর কি। ওটাতে নেটওয়ার্ক দুর্বল, দেখেন তো এটা পান কিনা দাদা আর কি, তাহলে আমাকে জানান এখনই। এবার তার স্ত্রীর আইডি থেকে কি বলে চলুন সেটা শোনা যাক। বললাম না যে লক্ষ্য রাখতে হবে, বড় হয় মান সম্মান, শুয়ে বাচ্চা তো শেষ করে দিতে হবে আর কি, মানে ওদের আর কি বলবো আমি, ঠিক আছে? আমি কালকে গিয়ে ওর সাথে এই করে ডিটেইল করে আমি জানাচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। নিশ্চয়ই শুনলেন, প্রথম তার ফোন থেকে যখন কথা হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে, তখন তিনি বলছেন যে বুলবুল ভাইকে একটু মাফ করে দেন। তার স্ত্রীর আইডি থেকে যখন কথা হচ্ছে তখন বুলবুলকে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে। এটা হচ্ছে তাদের চরিত্র। তো এইভাবে তার সাথে আমার কথাবার্তা শুরু হলো এবং এক পর্যায়ে গিয়ে তিনি সেখানকার সিসি ফুটেজে, তারপরে হচ্ছে গিয়ে অফিসের বিভিন্ন তথ্য যা কিছু আছে সব কিছু দিলেন। তারপরে আমি পর্বটি করলাম, করার পর সেকান্দার গ্রেফতার হলো এবং সেই গ্রেফতারের বিষয়েও কিভাবে আমাকে তিনি জানিয়েছেন চলুন সেই রেকর্ডও শোনা যাক। আইন শৃঙ্খলা বাহিনী বনশ্রীর বাসা থেকে তাকে আটক করে। এই সময় তার স্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে তাদের কোপ মারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সময় রামপুরা থানার ডিউটি অফিসারও বাহিনীর সঙ্গে ছিলেন। সেকান্দারের স্ত্রী র্যাবকে বটি দিয়ে কোপাতে গিয়েছে। এটা আমি একজন সাংবাদিক, আমি একজন মানুষ, তো এটা আমাকে বিশ্বাস করতে হবে যে সেকান্দারের স্ত্রী র্যাবকে বটি দিয়ে কোপাতে যাবে। তিনি আমাকে দিয়ে প্রচার করতে যাচ্ছিলেন এইসব বিষয়গুলো, যাতে যত বেশি মুখরোচকর হয়, যত বেশি সেকান্দার এবং বুলবুলকে পচানো যায়। কারণ হচ্ছে সেকান্দার এবং বুলবুলের কারণে অখিল পোদ্দারের জনদুর্ভোগ বন্ধ হয়েছিল প্রায় 1-1.5 বছর। তারা যদি অফিস থেকে সরে তাহলে অখিল পোদ্দার সে উপরের জায়গাটায় গিয়ে বসতে পারবে এবং সেটা এখন তিনি বসেছেন। তার কথা মতো আমি সেই কাজ করিনি। তিনি তারপরেও একেবারে একের পর এক আপডেট, কখন কে গ্রেফতার হচ্ছিল, কখন কোন নিউজ যাবে, ইভেন যেই নিউজ 21 টিভি তখনও সম্প্রচার করেনি সেই নিউজের স্ক্রিপ্ট পর্যন্ত তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। গল্প না, ওনার মুখের বক্তব্য আছে। দেখেন ওইটাও পাঠাইছি, তারপরে এই টিভিতে যে নিউজটা যাবে আর কি, সেই নিউজটা এখনো যায় নাই, তার কপি আপনাকে অলরেডি আমি জর্ডানে বসেই দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে অখিল পোদ্দার। যারা মনে করেন যে অখিল পোদ্দাররা আপনাদের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, তারা ভুল করছেন। আমরা যদি কাউকে কিছু বলি তাহলে সামনাসামনি বলবো, আমরা পেছন থেকে কারো ক্ষতি করব না। এরা সামনে থেকে আপনাদেরকে বোঝায় যে আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনাদের পক্ষে কথা বলছে,
ঠিক পেছনে গিয়েই তারা চোখ পাল্টে দেয়। আল্লাহ হাফেজ।